হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। আমি জয়ন্ত স্যার তোমাদের সামনে আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11-এর পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটা আলোচনা করব। তো 11-এর পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটা আমাদের আগের সিলেবাসে যেমনভাবে ছিল এখন কিন্তু তা নেই, অনেকটা অংশ রিডিউসড হয়ে গেছে, অনেক কিছু অংশ বাদ দিয়ে দিয়েছে। মানে এখন এমন হয়েছে যেন জাস্ট পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটা স্কেলিটন দেওয়া হয়েছে, তার মাস মজ্জাগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যদিও আমাদের সর্বভারতীয় পরীক্ষাগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে পড়তে হবে একটুখানি, সুতরাং এই ভিডিওতে আমি পুরোপুরিভাবে WBCHSC সিলেবাস যা আছে সেইটাকে তো কভার করবই, সঙ্গে যাতে তোমাদের নিট বা জেই প্রিপারেশনটাও এখান থেকে মোটামুটিভাবে একটা হয়ে যায়, আমি এর সঙ্গে কিছু অ্যাডিশনাল অংশ অবশ্যই বলার চেষ্টা করব। আরেকটা কথা, যে আগে আমাদের এই চ্যাপ্টারটাতে না অনেক কোশ্চেন সাবজেক্টিভ ওয়াইজ পড়তে হতো, এখন হয়তো সাবজেক্টিভ পড়তে হবে না, সেই জন্য আমাদের লিখে লিখে পড়া, সেই যে ব্যাপারগুলো কোশ্চেন অ্যান্সার রেডি করা, ওয়েস্ট বেঙ্গলের যে প্রথাগত একটা পদ্ধতি, তো সেই পদ্ধতিতে আমরা কিন্তু যাবো না এসে ওরকমভাবে, কিন্তু ডিটেলে প্রত্যেকটা জায়গা যেটুকু সিলেবাসের মধ্যে আছে বা আমি যেটুকু অংশ এক্সট্রা বলবো খুব সুন্দরভাবে মাইনিউটলি তোমরা নোট ডাউন করবে এবং সেই বেসিসে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে, কারণ এখন তোমরা জানো যে এমসিকিউ বেসিসে পরীক্ষা, তো আমরা ওরকমভাবেই পড়বো জেনারেলি। তো এই যে ভিডিওটা আমি কয়েকটা সেকশন এই চ্যাপ্টারটা করবো, আমি জানি তোমাদের পক্ষে লং ভিডিও দেখা ইজ ভেরি ভেরি বোরিং, তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরে রাখতে পারো না, তবুও ফার্স্ট পার্টে না আমি পুরো ইন্ট্রোডাক্টরি পার্টটা রাখছি, মানে একটা পিরিয়ডিক টেবিল তোমাদের সিলেবাসটাকে জাস্ট ইন্ট্রোডিউস করবো এই লেকচারে, কি আছে, কোন কোন সেকশনস, কোন কোন ভাগ, এটুকু। আর সেকেন্ড বা থার্ড যে ভিডিওগুলো আসবে এই চ্যাপ্টারের ওপরে, সেখানে কিন্তু আমি এক একটা অংশ নিয়ে এক একদিন আলোচনা করব, যাতে তোমরা প্রত্যেকটা অংশ ভিডিওর একটু ডিউরেশন কম হয় এবং তোমরা মাইনিউটলি ওইটুকুটা ভালো করে স্টাডি করে ফেলতে পারো, তোমাদের প্রিপারেশনটা যেটা খুব স্ট্রেনদেন হয়। আমি এটুকু এনশিওর করব যে এই যে ভিডিওর মাধ্যমে আমি তোমাকে যেটা পড়ানোর চেষ্টা করছি তাতে তোমার সিলেবাস খুব ভালোভাবে কভার হবে এবং তুমি যেটা খুব ভালো করে পড়ো এমসিকিউ কোশ্চেন তুমি খুব সুন্দরভাবে সলভ করতে পারবে। তো বেশি দেরি না করে আমরা শুরু করছি আজকে চ্যাপ্টার পিরিয়ডিক টেবিল ক্লাস 11। তো আমি প্রথমে তোমাদের বোর্ডে যে সিলেবাসটা দিয়েছে সেটা তোমাকে একবার দেখানোর চেষ্টা করব। তো বোর্ডের সিলেবাসটা কি আছে একবার দেখে নিই আমরা। বোর্ডের সিলেবাসটা এখানে দেখো, আমি একটু আলোচনা করার চেষ্টা করছি বোর্ডের সিলেবাসটা কি আছে। খুব আগে না অনেক ইন্ট্রোডাক্টরি পার্ট থাকতো, এখন যেটা করেছে সেটা হচ্ছে, যেহেতু তোমরা ক্লাস 9-এ পড়ে এসছো, 9 বা 10-এ পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটা পড়ে এসছো এবং ওখানে তোমরা ইন্ট্রোডাক্টরি পার্ট অনেকটাই পড়েছো, তো সেই অংশগুলোকে এখানে এলিমিনেট করা হয়েছে এবং এখানে যেটুকু অংশ প্রয়োজন সিলেবাসে ওইটুকু অংশই রাখা হয়েছে। যেমন দেখো, চ্যাপ্টারটা শুরুই হচ্ছে মডার্ন পিরিয়ডিক ল দিয়ে। তুমি দেখতে পাচ্ছ তোমরা ক্লাস 11-এ যেটা পড়েছিলে, এই 10-এ যেটা পড়েছিলে, সেখানে কিন্তু তোমাদের টেলরিক স্ক্রিউ ল, মানে একটা হিস্ট্রি অফ পিরিয়ডিক টেবিল থাকতো, তাই না? তোমাদের অক্টেভ ল, নিউল্যান্ডের অফটক সূত্র, এই সমস্ত অনেক কিছু থাকতো। এবং বিগত বছরে যারা ক্লাস 11-এ ছিল, যারা এখন ক্লাস 12-এ আছে, সেখানেও কিন্তু ওদেরকে এই বিষয়গুলো পড়তে হতো। কিন্তু দেখো এখন এই চ্যাপ্টারে এখানে ডাইরেক্টলি মডার্ন পিরিয়ডিক লতে চলে গেছে, অর্থাৎ মডার্ন পিরিয়ডিক ল কেন এলো তার বেসিসটাও আলোচনা করা হয়নি। মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে কোথায় ভুল ছিল বা কোন জায়গাটাকে মডিফাই করে আমরা মডার্ন পিরিয়ডিক লতে এলাম সেইটাকেও আলোচনা করেনি, যদিও আমি আমার এই ভিডিওতে ওই বিষয়গুলো সামান্য একটু আলোকপাত করেছি। তারপরে কিন্তু আমরা এই চ্যাপ্টারে ঢুকবো মোটামুটি। যাই হোক, এখানে সিলেবাসটা বলা আছে এবং 7টা লেকচারে কভার করতে বলেছে, মার্কস দেওয়া আছে 4 মার্কস। যদিও মার্কসের দিকে ফোকাস না করে আমাদের নলেজ গেইনিংয়ের দিকে ফোকাস করা উচিত, বিকজ নলেজ থাকলে মার্কস এমনি আসবে। ওকে, তো আমি যে বিষয়টা প্রথমে বলতে চাইবো যে পিরিয়ডিসিটি মানে পর্যায়বৃত্ত বলতে কি বুঝি আমরা, পর্যাবৃত্তি বলতে কি বুঝি, পিরিয়ডিক প্রপার্টি, পর্যায় সারণী বা পিরিয়ডিক প্রপার্টি, পর্যায়গত ধর্ম, পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী, এই পর্যায় কথাটার মানে কি? এর মানে হচ্ছে তুমি একটা নির্দিষ্ট সময় অন্তর যদি কোনো একটা জিনিস বা কোনো একটা ঘটনা রিপিটেডলি হয়, তখন তাকে আমরা বলে থাকি পর্যায়বৃত্ত। যেমন ধরো তোমার স্কুলে যাওয়া, প্রত্যেক দিন সকালবেলা স্কুলে যাওয়া, বাড়ি থেকে বেরিয়ে স্কুলে যাওয়া, স্কুলের পরে আবার বাড়িতে আসা, মাঝখানে তুমি যদি কোথাও হল্ট না নাও, তাহলে এই যে মোশনটা, এটাকে আমরা পিরিয়ডিক মোশন বলবো। অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর তুমি আবার আগের জায়গা থেকে বিষয়টাকে শুরু করছো। কি বললাম বুঝতে পেরেছো? পিরিয়ডিক মানে ধরো আমি ঘড়ির পেন্ডুলামের এই ছবিটাকে দেখানোর চেষ্টা করব। পেন্ডুলামে তোমরা জানো মুভমেন্ট কীভাবে হয়, একটা নির্দিষ্ট সময় অন্তর আবার এখান থেকে কিন্তু আবার এখানে ফিরে আসবে, একটা নির্দিষ্ট সময় অন্তর ও কিন্তু আবার একই জায়গায় ফেরত আসবে।
তাহলে এই যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ফিরে আসা, এই মুভমেন্টটাকে আমরা কি বলবো? আমরা বলবো এটাকে পিরিয়ডিক মুভমেন্ট, পর্যায়গত মুভমেন্ট। কি বললাম, বোঝা গেছে ব্যাপারটা? তার মানে পর্যায় কথাটা তখনই আসবে, অর্থাৎ কোনো একটা ঘটনা বলি যদি একটা নির্দিষ্ট সময় অন্তর পুনরাবৃত্ত হয়, অর্থাৎ একইভাবে আবার একই জায়গা থেকে শুরু হয়, তখন তাকে আমরা বলবো পর্যায়গত ধর্ম বা পিরিয়ডিক প্রপার্টি। এখন এই চ্যাপ্টারটার সঙ্গে পিরিয়ডিসিটি কথাটা কেন লিঙ্কড, কেন পর্যায় সারণী বলা হচ্ছে, অর্থাৎ এই টেবিলটাকেও বানানো হয়েছে এমনইভাবে এই কথাটাকে মনে রেখে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় অন্তর কিছু ধর্ম আবার পুনরায় একই জায়গা থেকে শুরু হবে, অর্থাৎ ধর্মের পুনরাবৃত্তির ভিত্তিতে মৌলগুলোকে যে সারণীতে সাজানো হয়েছে তাকেই আমরা বলে থাকি পর্যায় সারণী। তাহলে কি বললাম, পর্যায় সারণীতে আমাদের বেসিসটা কি? পর্যায় সারণীতে মৌলগুলোকে এমনভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে যাতে একটা নির্দিষ্ট সময় পর বা নির্দিষ্ট মৌলের পর ধর্মের মধ্যে পুনরাবৃত্তি ঘটে, মৌলের ধর্মের পুনরাবৃত্তি ঘটে, সেই রাসায়নিক এবং ভৌত ধর্মের মধ্যে। সুতরাং এই কারণে আমরা এই টেবিলটাকে বলে থাকি পর্যায় সারণী বা পর্যায়গত টেবিল। পরিষ্কার বোঝা গেছে আশা করি? তো এই হচ্ছে ব্যাপার। হোয়াট ইজ পিরিয়ডিসিটি? পিরিয়ডিসিটি ব্যাপারটা কি? পাতি কথা যদি বলা হয়, রিপিটেশন, রিপিটেশন, একদম পাতি কথায় বললে রিপিটেশন, অর্থাৎ পুনরাবৃত্তি কোনো কিছু একটা নির্দিষ্ট টাইমের রেসপেক্টে যদি কোনো কিছু পুনরাবৃত্ত হয় তখন তাকে আমরা বলবো পিরিয়ডিক। কি বললাম, বুঝতে পেরেছ? তো যাই হোক, নেক্সট, কেন এই রিপিটেশনটা কেন ঘটছে? হোয়াই পিরিয়ডিসিটি কেন ঘটছে? একটা মৌলের পর্যায় সারণীতে যে টেবিলগুলো, যে মৌলগুলোকে সাজানো হয়েছে পরপর, বলা হচ্ছে তাদের একটা নির্দিষ্ট সময় অন্তর ধর্মের পুনরাবৃত্তি হবে। আমি বলতে চাইছি কেন সেই রিপিটেশন, কেন পর্যাবৃত্ত ব্যাপারটা হচ্ছে। দেখো, এটা যেটা বেসিস, যে কারণ, যে পর্যাবৃত্ত গতি কেন হচ্ছে বা পর্যাবৃত্তি দেখা যাচ্ছে কেন প্রপার্টিতে, রিপিটেশন ইন প্রপার্টি কেন হচ্ছে, তার মূলগত কারণ হচ্ছে রিপিটেশন in electronic configuration. Repetition in electronic configuration, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর দেখা যায় মৌলগুলোর যে বাহ্যিক ইলেকট্রন বিন্যাস, যোজ্যতা কক্ষের যে ইলেকট্রন বিন্যাস, ভ্যালেন্স শেলের যে ইলেকট্রন বিন্যাস, তা রিপিট হয় এবং সেই কারণে আমরা ধর্মের পুনরাবৃত্তি দেখি। দেখো, মৌলগুলোর যে রাসায়নিক ধর্ম তা কি দিয়ে নির্ধারিত হয়? সর্ববহিস্থ কক্ষে থাকা ইলেকট্রনগুলো দ্বারা। লাস্ট সেলে যে ইলেকট্রনগুলো আছে ওই ইলেকট্রনগুলো বেরিয়ে গিয়ে বা ওই লাস্ট কক্ষে ইলেকট্রন ঢুকে মৌলগুলো তার রাসায়নিক সক্রিয়তা প্রদর্শন করে। অর্থাৎ যে সমস্ত মৌলের বাইরের কক্ষের ইলেকট্রনের বিন্যাসটা সমান থাকবে তাদের রাসায়নিক ধর্মও সমান হবে ধরে নেওয়া যেতে পারে। তেমন একটা নির্দিষ্ট সময় অন্তর যদি ওই একই রকমের বিন্যাস, বাহ্যিক বিন্যাস, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস যদি রিপিট হয়, আবার ফেরত আসে, তাহলে আমরা ধর্মেরও পুনরাবৃত্তি দেখব। আমি তোমাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, আমি পিরিয়ডিক টেবিলটাকে নিয়ে তোমাকে ব্যাপারটা একটু দেখানোর চেষ্টা করছি। আমি পিরিয়ডিক টেবিল নিয়ে ব্যাপারটা দেখানোর চেষ্টা করছি। দেখো, পিরিয়ডিক টেবিল আশা করে দেখতে পাচ্ছ তোমরা। এখানে খেয়াল করে দেখো, হাইড্রোজেনের বাইরের কক্ষে, তোমরা অ্যাটমিক স্ট্রাকচার অলরেডি শিখে ফেলেছো। তাহলে হাইড্রোজেনের বাইরের কক্ষের ইলেকট্রন বিন্যাস কি? 1s1, অর্থাৎ একটা ইলেকট্রন আছে। তুমি ঘুরে এসো, হাইড্রোজেন থেকে হিলিয়াম হয়ে ঘুরে এসো লিথিয়াম, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস বার করো, দেখো 2s1, লাস্ট সেলের ইলেকট্রন বিন্যাস 2s1। আবার ঘুরে চলে এসো, সোডিয়ামে আসো, লাস্ট সেল দেখো 3s1, অর্থাৎ এদের সর্ববহিস্থ কক্ষে একটা করে ইলেকট্রন আছে। তাহলে যেহেতু ইলেকট্রনের মাধ্যমে এরা কেমিক্যাল প্রপার্টি দেখায়, আর খেয়াল করে দেখো নির্দিষ্ট ইন্টারভালে আবার একই ইলেকট্রন বিন্যাস রিপিট হচ্ছে, এটা 3s1, এটা 4s1, এটা 5s1, এটা 6s1। তো সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন বিন্যাস রিপিট হচ্ছে বলে ধর্মগুলোর মধ্যে সিমিলারিটিস দেখা গেছে।
আমি আরেকটা ছেড়ে দিচ্ছি, আমি ধরো তোমাকে বলছি বোরন, বোরনের কথা বলছি। বোরনের ইলেকট্রন বিন্যাস আমি ধরে নিচ্ছি তোমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়ে নিয়েছো এবং তোমরা ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে। যদি না থাকে তোমাদের আগে অ্যাটমিক স্ট্রাকচার ভালো করে শিখতে হবে, তারপর এখানে আসতে হবে। তো দেখো আমি বোরনের বাইরের কক্ষের ইলেকট্রন বিন্যাস তোমাকে বলছি। বোরনের বাইরের কক্ষের ইলেকট্রন বিন্যাস লাস্ট যে সেল 2s2 2p1, কি বললাম 2s2 2p1। বোরনের লাস্ট কক্ষে ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমার বোরনের ক্ষেত্রে বোরন হচ্ছে 2s2 2p1। বোরনের পরে তুমি দেখো পিরিয়ডিক টেবিলটা আবার চেক করো, দেখো অ্যালুমিনিয়াম আছে, বোরনের তলায় ঠিক অ্যালুমিনিয়াম আছে এবং অ্যালুমিনিয়ামের বিন্যাস হচ্ছে 3s2 3p1 লাস্ট। তো দেখো এই যে লাস্ট কক্ষের ইলেকট্রন যে কনফিগারেশনটা দেখো রিপিট হচ্ছে, লাস্টে এরও দুটো একটা তিনটে ইলেকট্রন আছে, এরও দেখো দুটো একটা তিনটে ইলেকট্রন আছে, এই জন্য এদের ধর্মের সাদৃশ্য রয়েছে। অর্থাৎ পিরিয়ডিক টেবিলে দেখা যায় একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ইলেকট্রন বিন্যাস, একই রকম ইলেকট্রন বিন্যাস ফিরে ফিরে আসে, সে কারণে ধর্মের পুনরাবৃত্তি ঘটে। তাহলে আমাদের কাছে ধারণাটা পরিষ্কার হলো, হোয়াই পিরিয়ডিসিটি, কেন ধর্মের পর্যাবৃত্তি ঘটে, বিকজ একই ইলেকট্রন বিন্যাস ফেরত আসে একটা নির্দিষ্ট ইন্টারভালে, সে কারণে আমরা ধর্মের মধ্যে পুনরাবৃত্তি দেখতে পাই, পর্যাবৃত্তি দেখতে পাই। ব্যাপারটা বোঝা গেল? নেক্সট যে চ্যাপ্টারটাতে আমরা যাব সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তা। রেডিও অ্যাক্টিভিটিকে আমরা পিরিয়ডিক প্রপার্টি বলি না, কারণ দেখো এক্ষুনি যে আমি আলোচনাটা করলাম এই পিরিয়ডিসিটির কারণটা কি, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস। আর রেডিও অ্যাক্টিভিটি কেন হয়, রেডিও অ্যাক্টিভিটি নিউক্লিয়াসে নিউট্রন বা প্রোটনের যে রেশিও n/p রেশিও তার তারতম্যের জন্য ঘটে। অর্থাৎ রেডিও অ্যাক্টিভিটি সম্পূর্ণভাবে একটা নিউক্লিয় ফেনোমেনা, নিউক্লিয় ঘটনা, নিউক্লিয়াসের আনরেস্টের জন্য হয়, নিউক্লিয়াসে কিছু সমস্যার জন্য ওটা হয়। আর রাসায়নিক ধর্ম কিন্তু ইলেকট্রনের জন্য হয়, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাসের জন্য হয়। সুতরাং রেডিও অ্যাক্টিভিটিকে আমরা কিন্তু পিরিয়ডিক প্রপার্টি বলতে পারি না, কারণ রেডিও অ্যাক্টিভিটি ইলেকট্রন মহল থেকে তৈরি হয়নি। পরমাণুর মাঝখানটা হচ্ছে নিউক্লিয়াস, তার বাইরের এগুলো হচ্ছে ইলেকট্রন মহল। আর রেডিও অ্যাক্টিভিটি নিউক্লিয়াসের ঘটনা, নিউক্লিয় ফেনোমেনা। নিউক্লিয়াসে নিউট্রন বা প্রোটনের যে রেশিও n/p রেশিও এটা নিউক্লিয় ফেনোমেনা, নিউক্লিয়াসের ব্যাপার, তাই না? রেডিও অ্যাক্টিভিটি নিউক্লিয়াসের আনরেস্ট n/p রেশিও চেঞ্জ হওয়ার জন্য ঘটনা ঘটে। কিন্তু পিরিয়ডিক প্রপার্টি তো ইলেকট্রনিক বিন্যাস একই রকম আসার জন্য হয়, সুতরাং এর সঙ্গে ইলেকট্রন বিন্যাসের কোনো সম্পর্ক নেই। সুতরাং রেডিও অ্যাক্টিভিটিকে আমরা কখনোই পিরিয়ডিক প্রপার্টির সঙ্গে টার্ন করতে পারি না। মাথায় গেছে ব্যাপারটা? নেক্সট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে একদম দ্রুত সিলেবাসের মধ্যে থেকে আমাকে যতটুকু অংশ বলতে হয় সেটা বলবো। তো যাই হোক, এবার বিভিন্ন রকমের এলিমেন্ট আবিষ্কার হয়েছে অ্যাট দ্য টাইম অফ মেন্ডেলিভের সময় অনেক এলিমেন্ট আবিষ্কার হয়েছে। আমাদের পিরিয়ডিক টেবিল বানানোর কেন প্রয়োজন, ক্লাসিফিকেশন করার কেন দরকার রয়েছে? দেখো আমরা সবাই জানি ক্লাসিফিকেশন করলে কি হয়, যে কোনো জিনিসকে স্টাডি করতে, পড়তে, বুঝতে আমাদের একটু সুবিধা হয়। সেই কারণে কিন্তু আমাদের ক্লাসিফিকেশন করা খুব প্রয়োজন, ট্যাবুলেশন করা খুব দরকার। তোমরা দেখো ছোটোবেলায় অনেক কিছু পড়েছো টেবিল বানিয়ে বানিয়ে পড়তে, রাইট? ধরো কথার কথা কোনো একটা নদী একটা পাহাড়ের উপর থেকে এসে সমুদ্রে মিশছে এবং এই নদীটা চলার পথে তার ডান দিকে এবং বাঁ দিকে অনেকগুলো শাখা প্রশাখা তৈরি হতে পারে। তো তোমরা সেটাকে মনে রাখার জন্য টেবিল বানাতে, ডান দিকের নদী, বাঁ দিকের নদী, এরকম। বা বিভিন্ন নদীর উৎসস্থল এবং পতনস্থল আলাদা ছিল, সেটাকে মনে রাখার জন্য তোমরা কি করতে, একটা টেবিল বানাতে, আবার টেবিল বানাতে, একটা নদীর নাম, তার উৎসস্থল, পতনস্থল। এই টেবিল করলে কি হয়, আমরা এক ঝলকে ইনফরমেশনগুলো পেয়ে যাই, আমাকে বই ঘেঁটে ঘেঁটে তখন বার করতে হয় না। সুতরাং সেই সময় অনেক এলিমেন্ট আবিষ্কার হয়েছে এবং এই এলিমেন্টগুলোকে পরপর মনে রাখা, তাদের ক্লোরাইড, তাদের ব্রোমাইড, তাদের আয়োডাইড, তাদের অক্সাইড, হ্যাঁ, নাইট্রাইটস, বিভিন্ন প্রপার্টি, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, মেটালিক বন্ডিং, আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রোনেগেটিভিটি, এত 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 প্রপার্টি, প্রত্যেকটা এলিমেন্টকে ইন্ডিভিজুয়ালি মনে রাখা খুব মুশকিল ব্যাপার। তাই যদি একই ধর্মবিশিষ্ট মৌলগুলোকে একই জায়গায় ফেলে দেওয়া যায়, একটা টেবিল এমন বানানো যায়
তাহলে আমাদের পড়তে সুবিধা হবে, আমাদের বুঝতে সুবিধা হবে, আমাদের ইনফরমেশন এক্সট্র্যাক্ট করতে সুবিধা হবে, তাই ট্যাবুলেশন দরকার ছিল। এবং বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন সময় চেষ্টা করেছে ট্যাবুলেশনের, তোমরা সেগুলো পড়েছো, আমরা সেই পাঠে যাব না। তোমরা পড়েছো নিউল্যান্ডের অষ্টক সূত্র পড়েছো, ডোবেরিনারের ত্রয়ী সূত্র পড়েছো। এরকমভাবে আস্তে 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 একবার এলো মেন্ডেলিভের পর্যায় সূত্র। তো মেন্ডেলিভ যে, এবার দেখো আমরা যে টেবিলটা বানাবো তার তো একটা লজিক থাকবে। আমি কিসের হিসাবে আমরা টেবিলটা বানাবো, সাজাবো কী করে এলিমেন্টগুলোকে? মেন্ডেলিভ যে লজিকে সাজিয়েছিল সেটা হচ্ছে মৌলগুলোর পারমাণবিক গুরুত্ব রেসপেক্টে। তো মেন্ডেলিভের পর্যায় সূত্রটা কী ছিল? যে মৌলগুলোকে যদি তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজানো যায় তাহলে আমরা ধর্মের পর্যাবৃত্তি দেখতে পাবো। তাহলে কি বলেছিল মেন্ডেলিভ? মেন্ডেলিভের ক্ষেত্রে কী ছিল যে কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ, আমি বাংলায় লিখছি, তোমরা এগুলো বই থেকে একবার দেখে নিও। কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ of elements are periodic function of their atomic mass। এটা ছিল মেন্ডেলিভের পর্যায় সূত্র। মেন্ডেলিভ কি বলেছিল? যে মৌলগুলির ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটা তোমরা জানো, সেটাকে আমি ইংরেজিতে লিখলাম যে কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ অফ এলিমেন্ট আর দ্য পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অ্যাটমিক ওয়েট। অ্যাটমিক ওয়েট যেভাবে পরিবর্তিত হবে সেইভাবে ধর্মগুলো পর্যাবৃত্তিভাবে চেঞ্জ হতে থাকবে। এবং উনি এই বেসিসে যে টেবিলটা বানিয়েছিলেন সেই সময় মোটে 63টা এলিমেন্ট আবিষ্কার হয়েছিল। আমি বলছি যখন মেন্ডেল টেবিলটা পাবলিশ করেন সেই সময়টার কথা বলছি, সম্ভবত সেটা 1871 এরকম একটা সাল হবে। সেই সময় 1871 উনি বোধহয় পাবলিশ করছেন পিরিয়ডিক টেবিলটা। তো সেই সময় 1869 থেকে 1871 এইরকম সময়। তো সেই সময় কিন্তু ইনার্ট গ্যাসগুলো আবিষ্কার হয়নি, নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু তখনও আবিষ্কার হয়নি। সেই জন্য মেন্ডেলিভের যে পিরিয়ডিক টেবিল দিয়েছিল সেটা এরকম, সেখানে কিন্তু দেখো ইনার্ট গ্যাসের কোনো স্থান নেই। এবং এই মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে একটু ফিচার্স একটু খেয়াল রাখো বিষয়টা, 7খানা কিন্তু গ্রুপ আছে। এই যে উলম্ব যে কলামগুলো আছে, এই যে কলামগুলো, এই কলামগুলোকে আমরা কী বলি? একটা গ্রুপ বলি। কলামগুলো আমরা কী বলি? একটা গ্রুপ বলি। আর এই যে তোমার হরিজন্টাল যে রোগুলো আছে, কলামগুলোকে আমরা কি বলি? গ্রুপ বলি, তাই তো? অর্থাৎ উলম্ব যে শ্রেণী, এগুলোকে শ্রেণী বলি, এইগুলোকে আমরা শ্রেণী বা গ্রুপ বলি। আর এই যে রোগুলো দেখতে পাচ্ছ, এই যে বিভিন্ন রোগুলো রয়েছে, এগুলোকে আমরা কি বলে থাকি? পিরিয়ড বলে থাকি। এগুলো তোমরা সবাই জানো, তবুও আমি একটু হালকা করে বলে যাচ্ছি ব্যাপারটা। এগুলো আমরা বলে থাকি পিরিয়ড। তো মেন্ডেলিভ যখন পিরিয়ডিক টেবিলটা দেয় সেই সময় তোমার দেখো, খেয়াল করে দেখো, তোমার পিরিয়ড ছিল কটা, এই গ্রুপ ছিল কটা? 1 2 3 4 5 6 7 8টা। ভুল করবেন, অনেক সময় প্রশ্নে আসে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কতগুলি গ্রুপ কতগুলো পর্যায়, অনেকে 9টা বলে ফেলে। না, মেন্ডেলিভ যখন পিরিয়ডিক টেবিলটা দেয় সেই সময় কিন্তু ইনার্ট গ্যাসগুলো আবিষ্কারই হয়নি। সুতরাং সেই সময় কিন্তু ওনার যে পিরিয়ডিক টেবিল সেখানে কিন্তু 8টা গ্রুপ ছিল, 7টা পর্যায় ছিল, এবং প্রত্যেকটা গ্রুপে দেখো এ বি দুটো করে সাব গ্রুপ ছিল। শুধুমাত্র 8 নম্বর যে গ্রুপ, 8 নম্বর গ্রুপে কিন্তু কোনো সাব গ্রুপ ছিল না, এ বি সাব গ্রুপ কিছু ছিল না। তাহলে কি বললাম? মেন্ডেলিভের যে পিরিয়ডিক টেবিল সেই সময় কতগুলো গ্রুপ ছিল? 8টা গ্রুপ ছিল। কতগুলো এলিমেন্ট আবিষ্কার হয়েছিল? 63টা এলিমেন্ট আবিষ্কার হয়েছিল সেই সময়, ঠিক আছে? আর প্রত্যেকটা গ্রুপে এ আর বি করে দুটো সাব গ্রুপ ছিল। আর পর্যায় কটা ছিল? 7টা এরকম পর্যায় ছিল। এই ছিল তোমার মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল। একটা বিউটিফুল ব্যাপার হচ্ছে, দেখো খেয়াল করে দেখো, বিভিন্ন জায়গা না মেন্ডেলিভ ফাঁকা ফাঁকা রেখে গেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? অ্যালুমিনিয়াম, বলুন অ্যালুমিনিয়াম, তারপর এখানে একটা জায়গা ফাঁকা আছে, দেখতে পাচ্ছ? এখানে একটা জায়গা কিন্তু ফাঁকা আছে, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, তো বলছি এই জায়গাটা একটা জায়গা ফাঁকা আছে, দেখতে পাচ্ছ? এইখানে একটা জায়গা ফাঁকা আছে। এরকম বিভিন্ন জায়গা মেন্ডেলিভের মনে হয়েছিল এই সময় এই এলিমেন্টটা পাওয়া যায়নি হয়তো, কিন্তু পরবর্তীকালে কোনো সময় এরকম একটা এলিমেন্ট আবিষ্কার হবে, এবং তার জন্য উনি পূর্বভাবে আগে থেকেই জায়গা নির্ধারণ করে রেখে চলে গেছিলেন। একজন সায়েন্টিস্টের কত মহান দৃষ্টিভঙ্গি দেখো, সেই সময় এলিমেন্ট আবিষ্কার হয়নি, উনি সেই জায়গায় কোন এলিমেন্ট হতে পারে তার অ্যাটমিক ওয়েট অবধি উনি ক্যালকুলেট করে চলে গেছিলেন।
এবং তিনি জায়গা ফাঁকা রেখেছিলেন। এই জায়গায় যে এলিমেন্টটা হবে, এই জায়গায় বোরন অ্যালুমিনিয়াম, এইখানে যে এলিমেন্টটা হবে তার নাম দিয়ে গেছিলেন একা অ্যালুমিনিয়াম। কী নাম দিয়েছিলেন? EKA, একা অ্যালুমিনিয়াম। একা অ্যালুমিনিয়াম বলে গেছিলেন। আর এই জায়গায় যে এলিমেন্টটা হবে এটার জন্য তিনি বলে গেছিলেন একা সিলিকন। পরবর্তীকালে এলিমেন্টটা আবিষ্কার হয়, এই এলিমেন্টটা হচ্ছে গ্যালিয়াম। একা অ্যালুমিনিয়াম যেটা পরবর্তীকালে আবিষ্কার হয়ে দেখা গেল, এই এলিমেন্ট একা অ্যালুমিনিয়াম যেটা সেটা হচ্ছে গ্যালিয়াম। আর একা সিলিকনটা হচ্ছে জার্মেনিয়াম। একা সিলিকনটা হচ্ছে তোমার জার্মেনিয়াম, GE। প্রশ্ন করে পরীক্ষায় একা অ্যালুমিনিয়াম কি, একা সিলিকন কি? একা অ্যালুমিনিয়াম হচ্ছে অ্যালুমিনিয়ামের পরে যে এলিমেন্টটা, অ্যালুমিনিয়ামের পরে বোরন অ্যালুমিনিয়াম, এখানে গ্যালিয়াম আবিষ্কার হয়, ওটা হলো একা অ্যালুমিনিয়াম। আর কার্বন সিলিকন জার্মেনিয়াম এখানে আবিষ্কার হয়, এটা এখানে দিয়ে দিয়েছেন উনি। এখানে লেখা আছে এগুলো, কিন্তু অ্যাট দ্য টাইম অফ মেন্ডেলিভ কিন্তু এগুলো আবিষ্কার ছিল না, পরবর্তীকালে এগুলো আবিষ্কার হয়। ঠিক আছে, এগুলো এখানটা ভ্যাকেন্ট হবে। ঠিক আছে, যাই হোক, এগুলো মেন্ডেলিভের ভবিষ্যৎবাণী ছিল। কি বললাম? এগুলো মেন্ডেলিভের সময় কিন্তু জার্মেনিয়াম, এই টেবিলটাতে আমি একটু ইন্টারনেট থেকে নিয়েছি, যদিও এখানে একটু কিছু মিস্টেক্স আছে, এই এলিমেন্টগুলো তো সেই সময় ডিসকভার হয়নি। ঠিক আছে, মেন্ডেলিভ এগুলোর জন্য ফাঁকা স্থান রেখে গেছিলেন। পরবর্তীকালে এলিমেন্টগুলো আবিষ্কার হওয়ার পর এগুলোকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আমি বলার সময় তখন খেয়াল করলাম না ব্যাপারটা। যাই হোক, তো কী বললাম? একা অ্যালুমিনিয়াম, একা জার্মেনিয়াম, এই একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন, এগুলো যে পরবর্তীকালে আবিষ্কার হতে পারে, সম্ভাবনা আছে, তার ভবিষ্যৎবাণী তিনি করে গেছিলেন। এটা মানে বিরাট অ্যাচিভমেন্ট মেন্ডেলিভের। যাই হোক, অনেক ফল্টও ছিল, তোমরা দেখেছো, হাইড্রোজেনের অবস্থান বলতে না পারা, সাব গ্রুপের উপস্থিতি। ঠিক আছে, আর ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজাতে গিয়ে কখনো কখনো যার পারমাণবিক গুরুত্ব বেশি তাকে ছোট পারমাণবিক গুরুত্ব বা কম পারমাণবিক গুরুত্বের আগে স্থান দেওয়া, এরকম বিভিন্ন ফল্ট ছিল। তো এগেইন, যেহেতু সিলেবাসে এই পার্টগুলো আলোচনা করেনি, আমি এগুলোতে খুব ডেপথে যাচ্ছি না, জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি পার্ট বলে আমরা এগোচ্ছি। নেক্সট, এই গেল মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল। এরপর এলেন মোজলেস এক্সপেরিমেন্ট। ঠিক আছে, হেনরি মোজলে তিনি একটা খুব সুন্দর পরীক্ষা করলেন। দেখো, আমরা একটা কোনো সায়েন্টিফিক থিওরি যেটা আসে সেটাকে ভেরিফাই করা হয় কিন্তু। হ্যাঁ, ধরো আজকে কথা বলছি, ব্ল্যাক হোলের অস্তিত্ব এখন প্রমাণ পাওয়া গেছে, কিন্তু এটা থিওরি তো অনেক আগে হয়েছিল। তো সায়েন্টিস্টরা ওটার জন্য এক্সপেরিমেন্টাল সেটআপ বানিয়েছে, এবং সেটআপ বানিয়ে যখন দেখা গেছে যে হ্যাঁ সত্যি ব্ল্যাক হোল দেখা গেছে, তখন ওই যে থিওরিটা যার বেসিসে ব্ল্যাক হোলের জন্য রিসার্চ শুরু হয়েছিল তাকে একটা স্ট্যাম্প দেওয়া হলো যে হ্যাঁ থিওরিটা কারেক্ট ছিল। কী বললাম ব্যাপারটা বুঝতে পারছো? অর্থাৎ যখনই কোনো সায়েন্টিফিক থিওরি প্রকাশিত হয় বা আসে, তখন কিন্তু তার উপর বেস করে রিসার্চ হয়, এবং রিসার্চ করে ওই যে জিনিসটা থিওরিটিক্যাল যে ফাইন্ডিংটা ছিল সেটাকে এক্সপেরিমেন্টালিও করে দেখার চেষ্টা করা হয় যে ব্যাপারটা ঠিক হচ্ছে কিনা। যদি দেখা যায় যে হ্যাঁ থিওরির সঙ্গে এক্সপেরিমেন্ট মিলে গেছে তাহলে ব্যাপারটা ঠিক আছে, আর যদি না মেলে তখন কিন্তু আমাদের রিসার্চ করতে হবে, যে ওটাকে মডিফাই করতে হবে বা ওটার একটা লিমিটেশন আছে, এরকম একটা ব্যাপার চলে আসবে। তো যখন মেন্ডেলিভ যে পিরিয়ডিক টেবিলটা দিয়ে দিলেন অ্যাটমিক নাম্বারের উপরে, এই অ্যাটমিক মাসের উপরে বেস করে, মোজলে সেটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করলেন। তাহলে মিলিয়ে দেখা উচিত সত্যি পারমাণবিক গুরুত্ব চেঞ্জ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ধর্মগুলো চেঞ্জ হচ্ছে কিনা। উনি একটা এক্সপেরিমেন্ট করলেন, এবং এক্সপেরিমেন্টের জন্য উনি কী বাঁচলেন? উনি বাঁচলেন এক্স রশ্মি। এখন প্রশ্ন হল এক্স রশ্মি কেন বাঁচতে গেলেন? এক্স রশ্মি দিয়ে কী হবে? দেখো, ব্যাপারটা হচ্ছে এক্স রশ্মি না একটা ফান্ডামেন্টাল প্রপার্টি, এলিমেন্টের একটা ফান্ডামেন্টাল প্রপার্টি। ফান্ডামেন্টাল মানে প্রত্যেকটা এলিমেন্টেরই এক্স রশ্মি তৈরি হয়। সুতরাং যদি কোনো মানে এক্স রশ্মি একটা মৌলের ধর্ম বলতে পারো, এক্স রশ্মি বলতে পারো একটা মৌলের একটা ধর্ম। তাহলে যদি আমরা পারমাণবিক গুরুত্ব চেঞ্জ করতে থাকি, বিভিন্ন মৌলের পারমাণবিক গুরুত্ব চেঞ্জ করতে থাকি, তাহলে এক্স রশ্মির যে ফ্রিকোয়েন্সি, যে কম্পাঙ্ক, সেটাও তাহলে সেইভাবে চেঞ্জ হওয়া উচিত। এক্স রশ্মি প্রত্যেকটা মৌল থেকেই তৈরি হয়, তাই তো? তাহলে এক্স রশ্মি যদি প্রত্যেকটা মৌল থেকে তৈরি করা যায়, তাহলে যদি এই মৌলগুলোর পারমাণবিক গুরুত্ব চেঞ্জ হয়, তাহলে এক্স রশ্মির ফ্রিকোয়েন্সিও মানে কম্পাঙ্ক ওইভাবেই চেঞ্জ হওয়া উচিত। তাহলে উনি ওই এক্সপেরিমেন্টটা করতে গেলেন অ্যাকচুয়ালি। ঠিক আছে, উনি সেই এক্সপেরিমেন্টটা করতে গিয়ে ওনার ফাইন্ডিংটা কী এলো দেখবো। এখানে আমি একটা স্যাম্পল ছবি নিয়েছি, এটাই অ্যাকচুয়ালি এক্স্যাক্ট ওনার এক্সপেরিমেন্টাল সেটআপ। যদিও এক্সপেরিমেন্টাল সেটআপের পুরো অংশটা আমি নিইনি, একটা ছোট্ট অংশ, একটা পার্ট আমি দেখানোর চেষ্টা করেছি। এখানে গল্পটা দেখো কীভাবে হয়, এক্স রশ্মি কী করে হয়। আমি এখানে ছবিটা
তোমাকে দেখাবো কীভাবে হয়। ধরো এখানে একটা মেটাল রাখা, দেখতে পাচ্ছ এখানে একটা মেটাল রাখা রয়েছে, আর এখান থেকে ক্যাথোড রেকে এর উপরে ফেলা হয়। ক্যাথোড রে, জোরদার ক্যাথোড রে এখানে ফেলা হয়। তোমরা ক্যাথোড রে ধারণা পেয়ে গেছো অ্যাটমিক স্ট্রাকচারে আশা করি। জোরদার ক্যাথোড রে যে ধাক্কা মারবে, ক্যাথোড রে ধাক্কা মারার পর এখান থেকে একটা অদৃশ্য রশ্মি এখান থেকে বেরিয়ে আসে। এই রশ্মির নাম এক্স রশ্মি দেওয়া হয়েছে, কারণ বিজ্ঞানী রন্টজেন যখন এটা আবিষ্কার করেছিলেন এই রশ্মির ধর্ম বা প্রপার্টি সম্বন্ধে উনি কিছু জানতেন না। আমরা আননোন জিনিসকে এক্স বলি, এক্স ধরে নিই আননোন জিনিসকে, তো উনিও এই রশ্মিটার নাম দিয়েছিলেন এক্স রে, আননোন রশ্মি, অজানা একটা রশ্মি, এই জন্য রন্টজেন এটা নাম দিয়েছিলেন। যাই হোক, বেসিক ফান্ডামেন্টাল ব্যাপারটা কি, এক্স রে ফান্ডামেন্টাল ব্যাপারটা কি, একটা ক্যাথোড রেকে দিয়ে আঘাত করা হবে মেটালে, এবং সেই মেটাল থেকে বেরিয়ে আসবে একটা অজানা রশ্মি, সেই রশ্মিকে বলা হয় এক্স রশ্মি। এখন ঘটনাটা কী হয়, আঘাত করলে কী এমন ঘটে যে রশ্মিটা বেরিয়ে আসে, সেটা একবার একটু আলোচনা করে নিই, দেখে নিই। এখানে খেয়াল করে দেখো এক্স রশ্মিটা কী করে তৈরি হচ্ছে। আমরা যেটা করি, বাইরে থেকে শক্তি পাঠিয়ে বা এক্স রে ক্যাথোড রে পাঠিয়ে এই যে কে কক্ষ আছে না, কে কক্ষ, এই কে কক্ষের একটা ইলেকট্রনকে কিক আউট করে দিই, বের করে দিই। পাতি কথা, কে কক্ষে বসে থাকা একটা ইলেকট্রনকে বাইরে থেকে একটা ক্যাথোড রে এসে, ক্যাথোড রে যে আমরা এই যে ক্যাথোড রে আঘাত করছি, এই আঘাতের ফলে কি হয়, এর যে পরমাণুগুলো আছে, এর পরমাণুর যে কে কক্ষের ইলেকট্রন আছে, সেই কে কক্ষের ইলেকট্রনটা বাইরে ছিটকে বেরিয়ে যায়। এখন দেখো এই কে কক্ষের ইলেকট্রনটা যেই বাইরে ছিটকে বেরিয়ে যাবে, তাহলে অন্য নিয়ারেস্ট যে সেল আছে, ধরো এর পরবর্তী সেল হচ্ছে এটা, এখান থেকে ইলেকট্রনটা এখানে নামবে। তোমরা বোর থিওরিতে পড়েছো, ইলেকট্রন যখন উপরের কোনো লেভেল থেকে নিচের দিকে নামে তখন একটা শক্তি বিকিরণ হয়, তাহলে এই যে শক্তিটা বিকিরণ হবে সেটা হচ্ছে এক্স রে। আবার 2 নম্বর কক্ষপথ, এই যে দেখো এখান থেকে নেমেছে, এখান থেকেও নামতে পারে, এখান থেকে নামলে একটা শক্তি বিকিরণ হবে। অর্থাৎ ইলেকট্রনগুলো, আপনার মেন ফান্ডামেন্টাল বক্তব্যটা কি, যখন আমাদের ক্যাথোড রে দিয়ে এইভাবে আঘাত করা হচ্ছে, এর যে পরমাণু আছে, এর পরমাণুর কে কক্ষে, একদম প্রথম কক্ষে থাকা ইলেকট্রনটাকে কিক আউট করে দেওয়া হচ্ছে। যখনই প্রথম কক্ষের ইলেকট্রনটা কিক আউট হয়ে বেরিয়ে যাচ্ছে, তখন দ্বিতীয় শক্তি স্তর থেকে বা তৃতীয় শক্তি স্তর থেকে ওপরের দিকে থাকা ইলেকট্রনগুলো নিচের কে কক্ষে নেমে আসছে। আর নিচের কে কক্ষে যখনই নেমে আসবে তখন কি হবে, তখন একটা রশ্মি তারা ছেড়ে দেবে, একটা ফ্রিকোয়েন্সির রশ্মি তারা ছেড়ে দেবে, এনার্জি একটা রেডিয়েট করবে, সেটাই হচ্ছে তোমার এক্স রশ্মি। তাহলে পরিষ্কারভাবে জেনারেট বোঝা যাচ্ছে ব্যাপারটা, এক্স রশ্মি তৈরির জন্য ইলেকট্রনগুলো দায়ী। এক্স রশ্মি তৈরির জন্য কারা দায়ী, ইলেকট্রনগুলো দায়ী। যাদের ইলেকট্রন বিন্যাস সেম হবে তাদের ক্ষেত্রে কি হবে, তাদের এক্স রশ্মির ফ্রিকোয়েন্সি প্রায় কাছাকাছি হবে। যাদের ইলেকট্রন বিন্যাস আলাদা হবে তাদের এক্স রশ্মিগুলো আলাদা আলাদা হবে। মানে পরিষ্কারভাবে বুঝতে পারছি এক্স রশ্মির জেনারেশনের জন্য ইলেকট্রনিক কনফিগারেশন দায়ী। যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো প্রোটন থাকে, ইলেকট্রনের সংখ্যা মানে প্রোটনের সংখ্যা, প্রোটনের সংখ্যা মানে অ্যাটমিক নাম্বার। কারণ এক্স রশ্মির ফ্রিকোয়েন্সির সঙ্গে অ্যাটমিক নাম্বারের সম্পর্ক হওয়া উচিত, অ্যাটমিক ওয়েটের কোনো সম্পর্ক নেই। নিউটন আর প্রোটনের যোগফলকে আমরা বলছি অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক ওয়েটের কোনো সম্পর্ক আছে এখানে? এখানে ইলেকট্রনটা আসছে আপার অরবিট থেকে লোয়ার অরবিটে আসছে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের নিউট্রন বা প্রোটনের কোনো সম্পর্ক ব্যাপারটা আসছে না। আর নিউটন আর প্রোটনের যোগফলটাকেই তো আমরা বলে থাকি অ্যাটমিক ওয়েট। তাহলে প্রপার্টি এক্স রশ্মির ফ্রিকোয়েন্সি অ্যাটমিক ওয়েটের সঙ্গে কীভাবে চেঞ্জ হবে? এটা চেঞ্জ হওয়া উচিত কার সঙ্গে? অ্যাটমিক নাম্বারের সঙ্গে, বিকজ অ্যাটমিক নাম্বারই তো তোমাকে আইডিয়া দেয় কতগুলো ইলেকট্রন আছে, রাইট? মোজলে এক্সপেরিমেন্টালিও ব্যাপারটা প্রমাণ করে সবার সামনে দেখিয়ে দিলেন যে অ্যাটমিক ওয়েটের রেসপেক্টে যদি আমরা এক্স রশ্মির ফ্রিকোয়েন্সি মাপি, আমরা রেগুলার গ্রাফ পাচ্ছি না, নিয়ম মেনে গ্রাফ পাচ্ছি না। কিন্তু যদি প্লটটাকে এক্স রশ্মির ফ্রিকোয়েন্সিকে আমরা যদি অ্যাটমিক নাম্বারের রেসপেক্টে প্লট করি, তাহলে একটা রেগুলার প্লট পাচ্ছি। দেখো এই হচ্ছে মেন্ডেলিফের এই মোজলের সেই এক্সপেরিমেন্টাল গ্রাফ, যেখানে খেয়াল করে থাকে অ্যাটমিক নাম্বার জেড, এই যে অ্যাটমিক নাম্বারকে জেডের সঙ্গে প্লট করা হয়েছে, অ্যাটমিক নাম্বার জেডের সঙ্গে প্লট করা হয়েছে। দেখো এদিকে, এদিকে অ্যাটমিক নাম্বার জেডের সাপেক্ষে প্লট করা হয়েছে, তো রেগুলার প্যাটার্ন এসছে, রেগুলার প্যাটার্ন এসছে। দেখো ফ্রিকোয়েন্সি অফ এক্স রশ্মি রেগুলার এসছে। আর যখন এটাকে অ্যাটমিক ওয়েটের রেসপেক্টে প্লট করা হয়েছে, এই যে অ্যাটমিক ওয়েট লেখা রয়েছে এখানে, অ্যাটমিক ওয়েটের রেসপেক্টে যখন প্লট করা হয়েছে তখন দেখো একটা ইররেগুলার ট্রেন্ড এসছে, অর্থাৎ অ্যাটমিক ওয়েটের সঙ্গে ভালোভাবে চেঞ্জ হচ্ছে না মৌলের এক্স রশ্মির ফ্রিকোয়েন্সি। তাহলে আমি কি করে বলবো মৌলগুলোর ভৌত রাসায়নিক ধর্ম অ্যাটমিক ওয়েটের সঙ্গে চেঞ্জ হবে? কারণ আমরা দেখতে পাচ্ছি অ্যাটমিক ওয়েটের সঙ্গে চেঞ্জ হচ্ছে না ভালো করে, রেগুলার চেঞ্জ তো অ্যাটমিক নাম্বারের রেসপেক্টে হচ্ছে। তাহলে আমাদের যে পিরিয়ডিক টেবিলের যে লটা ছিল, মডার্ন পিরিয়ডিক ল আসা উচিত, এলো এরপরে মডার্ন পিরিয়ডিক ল।
মডার্ন পিরিয়ডিক লতে অ্যাটমিক ওয়েটটাকে সরিয়ে দিয়ে ওখানে ঢুকিয়ে দেওয়া হলো অ্যাটমিক নাম্বার। মডার্ন পিরিয়ডিক লটা কি চলে এলো, তাহলে চলে যাই মডার্ন পিরিয়ডিক ল। তাহলে মডার্ন পিরিয়ডিক লতে কি চলে এলো, বললো কেমিক্যাল অ্যান্ড physical properties of elements are periodic function of their atomic number। খেয়াল করে যে অ্যাটমিক নাম্বার অর্থাৎ মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্কের সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। অর্থাৎ ধর্মগুলোর পরিবর্তন আমরা পরমাণু ক্রমাঙ্কের রেসপেক্টে দেখব, অ্যাটমিক নাম্বারের রেসপেক্টে দেখব, কিন্তু অ্যাটমিক ওয়েটের রেসপেক্টে দেখব না। এটা হচ্ছে আমাদের মডার্ন পিরিয়ডিক ল। দ্যাটস ইট, গট ইট। তো আশা করি তোমরা ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপর আমি যাব তার পরবর্তী অংশে। ভিডিও না হলে প্রচণ্ড লেন্দি হয়ে যাবে আর তুমি দেখবে না। ইন দ্য মিন টাইম যদি বলি, যদি তুমি এই অবধি ব্যাপারটা সুন্দর করে বুঝে থাকো তাহলে প্লিজ একটা লাইক, একটা শেয়ার আর সাবস্ক্রাইব। তো মডার্ন লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল চলে এলো এবারে। এটাকে কেউ কেউ বলে বোর থিওরি, মানে বোর পিরিয়ডিক টেবিলও বলে, মডার্ন লংগেস্ট ফর্ম অফ পিরিয়ডিক টেবিল। এই মডার্ন যে লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিলটা কিসের ভিত্তিতে তৈরি করা হলো তাহলে? কিসের ভিত্তিতে? মডার্ন যে পিরিয়ডিক ল এলো মোজলের এক্সপেরিমেন্টের পরে তার ভিত্তিতে, এবং সেখানে দেখা গেল ইলেকট্রনিক কনফিগারেশন ইম্পর্টেন্ট, অ্যাটমিক ওয়েট নয়। তাহলে এই যে মডার্ন যে লংগেস্ট ফর্ম অফ পিরিয়ডিক টেবিল যেটা এলো সেটার মূলত দুটো বেসিস ছিল, সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন আর হচ্ছে মডার্ন পিরিয়ডিক ল। দেখো আধুনিক যে পর্যায় সূত্র মডার্ন পিরিয়ডিক ল তার বেসিসে এবং ইলেকট্রনিক কনফিগারেশনের বেসিসে চলে এলো তোমাদের মডার্ন লংগেস্ট ফর্ম অফ পিরিয়ডিক টেবিল। আমি মডার্ন লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিলের একটা টেন্টেটিভ ছবি, একটা মোটামুটি একটা ছবি তোমাকে এঁকে দেখানোর চেষ্টা করো। তারপরে আমি পরের স্লাইডে অবশ্যই পিরিয়ডিক টেবিলটাকে দেখাবো। আমি আগে ফান্ডামেন্টাল ব্যাপারটাকে দেখাই। তো মডার্ন যে পিরিয়ডিক টেবিলটা এলো সেটা কেমনটা দেখতে হলো দেখো। কেমন, এখানে আর কোনো না সাব গ্রুপ রাখা হলো না। আগে যেমন এ আর বি সাব গ্রুপ ছিল, সাব গ্রুপটাকে পুরো ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হলো। এরপর কি রাখা হলো দেখো, সাব গ্রুপ ভেঙে পুরো টুকরো টুকরো করে দেওয়া হলো। আর যে দুটো সেকশন এখানে তৈরি হলো সেটা হচ্ছে এরকম। আমি একটা মোটামুটি একটা আঁকছি ছবি, পরে ভালো করে দেখাচ্ছি। ঠিক এরকমটা দেখতে মডার্ন যে লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিলটা চলে এলো সেটা একটা ঠিক এরকম টাইপের একটা আউটলাইন আমি আঁকলাম, এরকম একটা দেখতে। ঠিক আছে, ঠিক এখান থেকে শুরু করে 1, 2 থেকে শুরু করে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এরকম 18খানা গ্রুপ করা হলো। আমি বুঝতে পারছি এটা খুব উইয়ার্ড আঁকা হয়েছে, তো আমি জায়গা নেই বলে আঁকলাম, আমি দেখাচ্ছি পরে। মোট 18খানা গ্রুপ করা হয়েছে এবং কোনো সাব গ্রুপ নেই। 7টা পিরিয়ড আগেও যেমন ছিল তেমনই কিন্তু আছে। তো চলা যাক আমাদের মডার্ন যে লংগেস্ট ফর্ম অফ পিরিয়ডিক টেবিল তার সঙ্গে একটু পরিচয় পর্ব সেরে আসা যাক, দেখি তারা কেমন আছে, কি খায়, কেমন থাকে। চলো, এই হচ্ছে একদম সুন্দর কালারফুল বিউটিফুল একটা মডার্ন আমাদের পিরিয়ডিক টেবিল। তো এই মডার্ন পিরিয়ডিক টেবিলটাকে আমরা এবার একটুখানি দেখব। চলো দেখা যাক। এই মডার্ন পিরিয়ডিক টেবিলকে আমি বেশ কিছু পয়েন্টে এখানে আলোচনা করব। তোমরা কিন্তু সুন্দর করে লিখবে, এখানে অনেকগুলো পয়েন্ট লেখা আছে। প্রত্যেকটা পয়েন্ট সুন্দর করে করে পয়েন্ট করে করে খাতা লিখে নাও, তুমি ভালো করে বুঝে যাবে আশা করছি। আমি প্রত্যেকটা পয়েন্ট এখানে আলোচনা করে দেবো, কী কী বলা হচ্ছে। প্রথম কথা, একদম পয়েন্ট পয়েন্ট করে লেখো, একদম পয়েন্ট পয়েন্ট করে লেখো। প্রথম কথা, এই যে মডার্ন পিরিয়ডিক টেবিল এর গ্রুপ কটা আছে? গ্রুপ কতগুলো আছে? হাউ মেনি গ্রুপ? এর গ্রুপ হচ্ছে 18টা। 18টা গ্রুপ আছে।
কোনো সাবগ্রুপ নেই, নো সাবগ্রুপ। আমি এখানে লিখছি, লিখে লিখে মুছে দেবো, নো সাবগ্রুপ, কোনো সাবগ্রুপ নেই। আর 7টা পিরিয়ড আছে, 7th পিরিয়ড আছে, তাই তো? 7 পিরিয়ড, 7খানা পিরিয়ড রয়েছে, 7টা পর্যায় রয়েছে। ওকে, নেক্সট এখানে যেটা বলার, খেয়াল করে দেখো, এইটা হচ্ছে তোমার গ্রুপ 1, এইটা হচ্ছে গ্রুপ 1। আমি এটাকে একটু সরিয়ে দিই সামান্য একটুখানি, একটু উপরে চলে যাও বাবু, তুমিও বাবু একটু উপরে যাও, একটু উপরে চলে যাও, ঠিক আছে। এটা হচ্ছে তোমার গ্রুপ 1, এটা গ্রুপ 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, রাইট। 18টা গ্রুপ, কোনো সাব গ্রুপ টুপ নেই। এবার খেয়াল করে দেখো, তাহলে এটা বুঝে গেলাম আমরা, কটা গ্রুপ বুঝলাম, কটা পিরিয়ড বুঝলাম, নো সাব গ্রুপ। এইবার এখানে কিছু জিনিস খেয়াল করে দেখো, কোন গ্রুপে পিরিয়ডগুলো একবার দেখে নাও। আমি এটা মুছলাম, পিরিয়ডগুলো এবার দেখে নাও। পিরিয়ডগুলো দেখো, কতগুলো করে পিরিয়ড আছে দেখো, 7টা পিরিয়ড আছে, খেয়াল করো। এটা হচ্ছে ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ না, আমি একটু দেখিনি, হ্যাঁ এবার দেখা যাবে। এটা ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, 7টা পর্যায় আছে, ঠিক আছে। এই 7টা পর্যায়ে খেয়াল করে দেখি যে প্রথম পর্যায়ে না, প্রথম পর্যায়ে ফার্স্ট পিরিয়ড যেটা আছে সেখানে অনলি 2টো এলিমেন্ট আছে, ফার্স্ট পিরিয়ডে অনলি 2টো এলিমেন্ট আছে। এটাকে বলা হয়, বাংলায় বলা হয় অতি হ্রস্ব পর্যায়, প্রচণ্ড ছোট পর্যায়, বা স্মলেস্ট, ভেরি স্মল পিরিয়ড বলা হয়, ভেরি স্মল পিরিয়ড। ভেরি স্মল পিরিয়ড ইজ দ্য ফার্স্ট পিরিয়ড কন্টেনিং অনলি 2 এলিমেন্ট, 2টো এলিমেন্ট আছে। নেক্সট যেটা আছে সেকেন্ড অ্যান্ড থার্ড, ভালো করে না মার্চ করে তোমরা কিন্তু মার্ক করবে। ভেরি শর্ট হচ্ছে ফার্স্ট পিরিয়ড, কারা কটা এলিমেন্ট আছে, 2টো, হাইড্রোজেন আছে একটা, হিলিয়াম আছে। এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ মানে কিন্তু আরও কঠিন, মানে তোমাকে মাইনিউটলি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে পড়তে হবে, রাইট। সেকেন্ড অ্যান্ড থার্ড পিরিয়ড, তোমরা লেখো সেকেন্ড অ্যান্ড থার্ড পিরিয়ড, খেয়াল করো সেকেন্ড অ্যান্ড থার্ড কটা এলিমেন্ট আছে, কোনো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। থার্ড পিরিয়ড দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা করে এলিমেন্ট আছে। অর্থাৎ সেকেন্ড অ্যান্ড থার্ড পিরিয়ডকে বলা হয় হ্রস্ব পর্যায়, বাংলায় বলা হয়, আর ইংরেজিতে বলা হয় শর্ট পিরিয়ড। আগেরটা ফার্স্ট পিরিয়ড ছিল ভেরি শর্ট, এটা হচ্ছে শর্ট পিরিয়ড। তো শর্ট পিরিয়ডের নাম্বার অফ এলিমেন্ট কটা আছে, 8টা করে এলিমেন্ট আছে। কতগুলো নাম্বার অফ এলিমেন্ট আছে, দের আর অনলি 8 এলিমেন্টস, রাইট। তারপরে চলে আসছি আমরা 4 and 5। 4 and 5কে বলা হয় লং পিরিয়ডিক টেবিল, লার্জ বা লং পিরিয়ডিক টেবিল বলে, ঠিক আছে। লার্জ বলতে পারো, লার্জ পিরিয়ড বলা হয়, বা লং পিরিয়ড বলতে পারো। দেখো এখানে দেখো 18টা তাহলে এলিমেন্ট আছে, গুণ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, এদিকেও দেখো 18টা এলিমেন্ট আছে। তো ফোর্থ অ্যান্ড ফিফথ এই দুটোকে কী বলা হয়, ফোর্থ আর ফিফথকে বলা হয় আমরা দীর্ঘ পর্যায় বলি, বা লং পিরিয়ড বলি, ঠিক আছে। আর এই যে 6 আর 7, এখানে শুধু 18টা নেই, দেখো এই ল্যান্থানাইট দেখতে পাচ্ছ, ল্যান্থানাইটের পরে আরও 14খানা এলিমেন্ট আছে। এই এলিমেন্টগুলো রাখার জায়গা নেই এখানে, তাই এইটাকে আলাদা করে এখানে রাখা হয়েছে। আবার অ্যাক্টিনাইট দেখো, খেয়াল করো এখানে 89-এর পরে 104 কোনো দিন হয় না। 89-এর পরে যেটা হয় দেখো থোরিয়াম, এখানে লেখা আছে অ্যাক্টিনাইট 89 অ্যাটমিক নাম্বার, তারপর 90 থোরিয়াম, তার মানে এরপরে এটা, এইগুলো 14টা আছে। তারপরে লরেন্সিয়াম 103, এটা 103 লেখা, 103-এর পরে আবার 104 রাদারফোর্ডিয়াম থেকে শুরু হয়েছে এখান থেকে, বুঝতে পেরেছো? অর্থাৎ মোট কতগুলো এলিমেন্ট, এখানে 18টা, এখানে 14টা, মানে 32টা করে এলিমেন্ট আছে, 32 এলিমেন্ট করে আছে, রাইট। তাহলে খেয়াল করে দেখো, তো 6 আর 7কে বলা হয় দ্য লংগেস্ট পিরিয়ড, বা অতি দীর্ঘ পর্যায়ে বলা হয়, লংগেস্ট পিরিয়ড। কটা করে এলিমেন্ট আছে গুনে নাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32। এখানেও তাই, এটাতেও, কারণ এটাও কিন্তু 6 নম্বর পিরিয়ড, এটাকে 6টাকেই আলাদা করে এখানে দেখানো হয়েছে। 7, এখানে দেখো 32টা এলিমেন্ট আছে। তাহলে এইগুলো তোমাকে বললাম।
এইবার আরও কিছু জায়গা তোমাকে এখানে আমি ক্লাসিফাই করব। আমি তো এখানেই মুছছি, তোমরা পরপর লিখতে থাকো। আমি যেহেতু বোর্ডে একই বোর্ডে বলছি, তোমরা কিন্তু পরপর তলায় লিখতে থাকো। যে পয়েন্টগুলো বলছি তলায় পয়েন্ট করে লিখতে থাকো, ঠিক আছে? কারণ এখানে অনেকগুলো পয়েন্ট বলা আছে, আমি সব কটা পয়েন্ট তোমাকে আলোচনা করব। যত বেশি ইনফরমেশন দেওয়া যায়, কাজের ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেগুলো আমি এখানে তোমাকে দেওয়ার চেষ্টা করছি, রাইট? তুমি এটার পরে তুমি যদি বই যদি নাও পড়তে চাও, নাও পড়তে পারো, তবুও বই পড়া রেকমেন্ডেড। তো সময় থাকে তারপর পড়বে, কিন্তু আগে ব্যাপারটা বুঝে নাও। তাহলে ভেরি শর্ট পিরিয়ড তোমাকে বলে দিলাম, লং বললাম, লংগেস্ট বললাম। এইবার এই যে মাঝখানের যে অংশটা দেখতে পাচ্ছ, স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে এই যে অংশটা, এইটাকে আমরা বলে থাকি ট্রানজিশন এলিমেন্ট, সন্ধিগত মৌল। খাতা লিখবে, ট্রানজিশন এলিমেন্ট বলা হয়। যদিও এর সংজ্ঞা আলাদা আছে, পরে বলবো, আপাতত বলছি না, পরে বলবো। এখন আমরা ইন্ট্রোডাক্টরি পার্টে আছি। প্রত্যেকটা মানে পিরিয়ডিক টেবিলের ব্যাপারটা কি, চ্যাপ্টারটা কি, তোমাকে ইন্ট্রোডিউস করছি। আমরা যখন ভেতর দিকে ঢুকবো তখন তোমাকে আমি বলবো, ওকে? তো ট্রানজিশন এলিমেন্ট হচ্ছে এই অংশটা, ঠিক আছে? স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে, এই যে স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে এখানে জিঙ্ক অবধি, এটাকে বলা হয় প্রথম সন্ধিগত শ্রেণী বা ফার্স্ট ট্রানজিশন সিরিজ। স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক অবধি এটাকে কি বলা হয়? প্রথম সন্ধিগত শ্রেণী বা ফার্স্ট ট্রানজিশন সিরিজ, বা বলা হয় 3D সিরিজ। লিখবে যে কথাগুলো বললাম, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক প্রথম সন্ধিগত সিরিজ, বা বলা হয় ফার্স্ট ট্রানজিশন সিরিজ, বা বলা হয় 3D সিরিজ, ওকে? তারপরে দেখো ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম, এটাকে বলা হয় সেকেন্ড ট্রানজিশন সিরিজ বা 4D সিরিজ, দ্বিতীয় সন্ধিগত শ্রেণী বলা হয়, ঠিক আছে? আর তারপরে এইটা ল্যান্থানাইট থেকে এটা এই অবধি 80 মার্কারি, এলএ থেকে মার্কারি, এর ভেতরে এই পার্টটা আলাদা আছে, এটাকে বলা হয় 5D সিরিজ। এই কটাই মনে রাখবে, 3D সিরিজ, 4D সিরিজ অ্যান্ড 5D সিরিজ। 3D, 4D, 5D সিরিজ। তাহলে এইটা হচ্ছে আমাদের সন্ধিগত শ্রেণী হয়ে গেল, ঠিক আছে? পরিষ্কার? এগুলো মোটামুটি রেডি অ্যাক্টিভ আছে টুকটাক। 3D, 4D, 5D সিরিজ হয়ে গেল। আচ্ছা, এইবার সন্ধিগত শ্রেণীর ভেতরে দেখো, এই যে এদের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রনরা ডিতে ভর্তি হয়, তাই এগুলোকে সন্ধিগত বলছি আমরা। অ্যাকচুয়ালি সন্ধিগত বলার একটা কারণও আছে। আর এই যে অংশটা, সিরিয়াম থেকে লুটোসিয়াম, থোরিয়াম থেকে লরেন্সিয়াম, এই যে পার্টটা, এদেরকে বলা হয় ইনার ট্রানজিশন এলিমেন্ট। ইনার, অভ্যন্তরীণ সন্ধিগত মৌল, ইনার ট্রানজিশন বা লিখবে অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। তারা কারা? এইগুলোকে বলা ল্যান্থানাইড মৌল, বিকজ এরা ল্যান্থানামের পরে আছে। আর এগুলোকে সবাইকে, যেগুলো ব্লু কালার দেখতে পাচ্ছ, এগুলোকে সবাইকে বলে অ্যাক্টিনাইডস, যেগুলো অ্যাক্টিনিয়ামের পরে আছে, ঠিক আছে? তো ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস মৌল বলতে এদেরকে বোঝায়। ল্যান্থানাইডস মৌল বলতে সিরিয়াম থেকে লুটোসিয়াম বোঝায়, অ্যাক্টিনাইডস বলতে থোরিয়াম থেকে লরেন্সিয়াম অবধি বোঝায়। এদেরকে বলা হয় অভ্যন্তরীণ সন্ধিগত মৌল বা ইনার ট্রানজিশন এলিমেন্ট, ওকে? নেক্সট যে বিষয়টা বলার, কাকে কেন সন্ধিগত বলছে পরে বলবো। জেনারেলি একটা গল্প আছে, সেটা হচ্ছে এই যে এদিকের এলিমেন্টগুলো আছে আর এই যে এদিকের এলিমেন্টগুলো আছে, এদের মাঝখানে সন্ধি করছে এই মাঝের এলিমেন্টগুলো, এই জন্য বলা হয় এদেরকে সন্ধিগত মৌল। এরকম কনসেপ্টও আছে। আবার ডেফিনেশন অন্যভাবেও দেওয়া রয়েছে, যে ওই অসম্পূর্ণ ডি কক্ষক থাকবে, তার রেসপেক্টে বলা হচ্ছে। তো সেগুলো আমি আজকে এইখানেই আলোচনা করতে চাইছি না। আমি তার জন্য আরেকটা ডেডিকেটেড লেকচার রাখবো। এখানে আপাতত আমি ইন্ট্রোডিউস করছি কোনটাকে কী বলে, কেন বলে সেই পার্টে যাচ্ছি না, ঠিক আছে? নেক্সট, তাহলে ট্রানজিশন এলিমেন্ট বুঝলাম, ঠিক আছে? নেক্সট যেটা বলার আছে ইনার ট্রানজিশন বললাম, এদেরকে হচ্ছে ট্রানজিশন বলছে। এখান থেকে এই পার্টটা ট্রানজিশন, এটা হচ্ছে ইনার ট্রানজিশন, ক্লিয়ার? এবার যেটা বলা সেটা হচ্ছে অ্যালকালি মেটাল। তাদেরকে অ্যালকালি মানে ক্ষার ধাতু, হাইড্রোজেন বাদে এই যে গ্রুপ 1, এদেরকে বলে গ্রুপ 1 এলিমেন্ট, GROUP, গ্রুপ 1 এলিমেন্ট। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। লিনা কে রুবি সিজিয়াম ইন ফ্রান্স, এটাকে আমরা বলে থাকি অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু। এদেরকে কি বলি? অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু। লিখে দেবে খাতায়, ঠিক আছে? পজ করে রিওয়াইন্ড করে আবার দেখে লিখতে পারো, কোনো সমস্যা নেই। ফের দেখো, এটা হচ্ছে গ্রুপ 2 এলিমেন্ট। দেখো, বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি, বা বিমা কেশরের বাড়ি রাজস্থান, যে কোনো কিছু বলতে পারো, ঠিক আছে? তো এই যে সিরিজটা দেখতে পাচ্ছ, যেটা গ্রুপ 2 যাদেরকে রয়েছে, এদেরকে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল। কি বলা হয়?
অ্যালকালাইন আর্থ মেটাল, অ্যালকালাইন আর্থ মেটাল, অ্যালকালাইন আর্থ মেটাল, রাইট। আচ্ছা, এটাকে তো বলা হয় বোরন ফ্যামিলি, গ্রুপ 13 এটাকে বলা হয় বোরন ফ্যামিলি। গ্রুপ 14 এটাকে বলা হয় কার্বন ফ্যামিলি। এইটাকে বলা হয় নিকটোজেন্স, নিকটোজেন্স। নাইট্রোজেন ফ্যামিলিকে বলা হয় নিকটোজেন্স, পি থাকে উজ্জ্ব থাকে, বানানটা পি থাকবে সামনে একটা, নিকটোজেন্স। এরা শ্বাসরোধী গ্যাস বানায় সেই জন্য বলা হয় নিকটোজেন্স। এটাকে বলা হয় চ্যালকোজেন্স। অক্সিজেন ফ্যামিলিকে বলা হয় চ্যালকোজেন্স। আর ফ্লুরিন যে ফ্যামিলি তাকে বলা হয় হ্যালোজেন্স। জাস্ট পরিচিতি করাচ্ছে, এটা তো জানো নোবেল গ্যাসের ফ্যামিলি, এটা নোবেল গ্যাসের ফ্যামিলি, নোবেল গ্যাস এগুলো আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করে যে গ্রুপটা দেখো, এটা গ্রুপ 1 গ্রুপ 2, এটা গ্রুপ 3 4 5 6 7 8 9 10 11, গ্রুপ 11 ইম্পর্টেন্ট। 11 দেখো কপার এজি এইউ, এই যে পার্টটা রয়েছে দেখতে পাচ্ছ, কপার এজি এইউ, গ্রুপ 11। একে বলা হয় কয়েঞ্জ, কয়েঞ্জ মেটাল, COINAGE, COINAGE, কয়েঞ্জ মেটাল, অর্থাৎ মুদ্রা ধাতু বলা হয়। 11 নম্বর শ্রেণীতে রয়েছে মুদ্রা ধাতু। এগুলো থেকে কয়েন টয়েন তৈরি হতো, রাজা মহারাজার আগে সব সোনার উপর নিয়ে খেলতো অ্যাকচুয়ালি, সোনার উপর যে কয়েন টয়েন পাওয়া যেত সেগুলো, এই জন্য বলা হয় কয়েন মেটাল গ্রুপ বলা হয় এটাকে। এইগুলো তাহলে ট্রানজিশন বলা হয়ে গেল, ইনার ট্রানজিশন বলা হয়ে গেল, অ্যালকালি বললাম, অ্যালকালাইন আর্থ মেটাল। এইবার যেটা বলা উচিত রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বলবো, দেন টিপিক্যাল বলবো। এখানটা কথা বলো খুব সুন্দর করে, ভালো মনে রাখবে। রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট কারা? রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বা প্রতিনিধি মৌল, বাংলা বলা হয় প্রতিনিধি মৌল কারা? এই যে গ্রুপ 1 গ্রুপ 2 আর এদিকে 13 থেকে 17, ভালো করে খেয়াল রাখবে কিন্তু, 18 নয়, 18 নোবেল গ্যাস। গ্রুপ 1 প্লাস গ্রুপ 2, তারপরে গ্রুপ 13 প্লাস 14 প্লাস 15 প্লাস 16 প্লাস 17, এতগুলো গ্রুপ, এতগুলো গ্রুপ। গ্রুপ 1 2, তারপরে 13 14 15 16 17, এদের সবাইকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি মৌল। এদের ইলেকট্রন বিন্যাসটা এমনই থাকে যে এরা খুব সক্রিয়, মারাত্মকভাবে রাসায়নিক সক্রিয়, ইলেকট্রন দিয়ে বা নিয়ে কোনো না কোনোভাবে এরা রিয়াকশন করে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এদেরকে বলা হয় প্রতিনিধি মৌল বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। এবং টিপিক্যাল এলিমেন্ট ব্যাপারটা আলাদা জিনিস। টিপিক্যাল এলিমেন্ট ব্যাপারটা, টিপিক্যাল আদর্শগত মৌল কিছু বলা হয়, টিপিক্যাল এলিমেন্ট এরা একটু আলাদা। টিপিক্যাল এলিমেন্টগুলোও এক ধরনের রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। কি বললাম? টিপিক্যাল এলিমেন্টগুলোও এক ধরনের রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। টিপিক্যাল এলিমেন্ট হচ্ছে এই যে গ্রুপগুলো কথা বললাম, গ্রুপ 1 2 13 14 15 16 17 যে বললাম, এদের তৃতীয় পর্যায়ের মৌলগুলো অর্থাৎ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এরা হচ্ছে তোমার টিপিক্যাল এলিমেন্ট। এটা অনেক ছেলেমেয়ে ভুল করে ফেলে, পেশারা গুলিয়ে ফেলে। অর্থাৎ এই টিপিক্যাল এলিমেন্ট কারণগুলো দ্বিতীয় পর্যায়ে না, তৃতীয় পর্যায়ের মৌলগুলো টিপিক্যাল এলিমেন্ট বলে। অর্থাৎ এই যে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো আছে না, এদের মধ্যে খুব অ্যানোমালাস বিহেভিয়ার দেখা যায়, মানে এদের কেমিক্যাল প্রপার্টিগুলো গ্রুপের বাকিদের সঙ্গে তেমনভাবে ম্যাচ করে না অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছো? মানে খুব ডিফারেন্স দেখায় এগুলো। এদের প্রচণ্ড ছোট সাইজ, ডি উপকক্ষের উপস্থিতি ইত্যাদি বিভিন্ন কারণে, হাই ইলেকট্রোনেগেটিভিটি, হাই আয়োনাইজেশন এনার্জি, হ্যাঁ, ইত্যাদি বিভিন্ন কারণে এদের প্রপার্টিগুলো বাকিদের সঙ্গে তেমনভাবে ম্যাচ করে না। অর্থাৎ এই গোটা গ্রুপটাকে এরা ইন্ট্রোডিউস করে না, করে থার্ড পিরিয়ড এলিমেন্টগুলো। একটা গ্রুপের সবার প্রপার্টি তো সেম, এদের সবার প্রপার্টি তো সেম হওয়ার কথা, তাহলে গ্রুপের ওপরের যে এলিমেন্ট আছে সে তার মতোই বাকিদের প্রপার্টি হওয়া উচিত অ্যাকচুয়ালি। কিন্তু কি বললাম, এই যে সেকেন্ড পিরিয়ডে যে এলিমেন্টগুলো আছে তাদের প্রপার্টিগুলো মারাত্মকভাবে আলাদা হয়, জেনারেলি প্রচণ্ডভাবে এদের মধ্যে অ্যানোমালাস বিহেভিয়ার দেখা যায়। সেই জন্য এরা এদের বাকিদের সম্বন্ধে খুব একটা ইনফরমেশন দেয় না। কিন্তু থার্ড পিরিয়ডে যে এলিমেন্টগুলো আছে না, এদের প্রপার্টি মোটামুটি জানা থাকলে গ্রুপের বাকি এলিমেন্টের প্রপার্টি সম্বন্ধে তোমার একটা সম্যক ধারণা তৈরি হয়ে যাবে। মানে বলতে পারো এরা এই বাকি গ্রুপগুলোকে রিপ্রেজেন্ট করছে, বাকি গ্রুপগুলোর জন্য দায়িত্ব নিয়ে আদর্শ দেখাচ্ছে এরা, এই জন্য এরা টিপিক্যাল এলিমেন্ট। তাহলে দেখুন ধারণাটা পরিষ্কার করো, টিপিক্যাল এলিমেন্ট যারা, তারা কোন গ্রুপ থেকে বিলং করছে? এই যে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এদিকে তোমার সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এরা কোন গ্রুপ থেকে বিলং করছে? গ্রুপ 1 2 13 14 15 16 17 এইসব থেকে তো বিলং করছে। তার মানে এই যে টিপিক্যাল এলিমেন্টগুলো এরা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। অর্থাৎ অল টিপিক্যাল এলিমেন্টস আর রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, অল টিপিক্যাল এলিমেন্টস আর রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, বাট নট অল রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস আর টিপিক্যাল এলিমেন্ট। বাই বাবা, এটাও তো রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, বাট এটা টিপিক্যাল কি?
এরাও তো 13, 14, 15 থেকে 16 থেকে বিলং করছে। অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট মানেই টিপিক্যাল নয়, বাট টিপিক্যাল এলিমেন্ট মানেই রিপ্রেজেন্টেটিভ, বিকজ টিপিক্যাল এলিমেন্ট হচ্ছে দ্বিতীয় পর্যায়ের এলিমেন্টগুলো, এই যে গ্রুপগুলো বলেছি তাদের, এবং এরাও তো এই গ্রুপগুলো থেকে বিলং করে। তাই টিপিক্যাল এলিমেন্ট রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, বাট রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট মানেই টিপিক্যাল হবে এমনটা কিন্তু ঠিক নয়। বোঝা গেল ব্যাপারটা? তাহলে টিপিক্যাল এলিমেন্ট সম্বন্ধে ধারণা পরিষ্কার হয়েছে, ঠিক আছে। তারপর যে বিষয়টা বলার আছে, নেক্সট যে অংশটা, নেক্সট কি বাকি রইল এখানে বলার? আরও কিছু বলা ছিল। ল্যান্থেনার চ্যাটকিনয়েডস নোবেল গ্যাস বলে ফেলেছি মোটামুটিভাবে, এখানকার যা যা আলোচনা করা ছিল বলে ফেলেছি। ওকে, তবু যদি কিছু মিস করি আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি পরে বলে রাখবো অ্যাকচুয়ালি, ঠিক আছে। এখানে যা যা ইনফরমেশন দেওয়ার মোটামুটিভাবে দিয়ে দিয়েছি। আচ্ছা, একটা মজার কথা বলি, কিছু এলিমেন্ট মনে রাখতে পারো তোমরা, একটু বলে দিলাম। এই যে বেগুন, আলু, গাজর, ইনথলি, কাশি গেলে শান্তি পাবি, না পারলে আসবি সবাই, ঠিক আছে। অসাধারণ সে টি পোলাও, ফর ক্লোরিন ব্রোমিন ইজ অ্যাটেম্পটেড টু মার্ডার, হিনা নিনা আর করিনার জীবন রানা, এভাবে মনে রাখতে পারো। কি বললাম আরেকবার বলছি শুনে নাও, কত এলিমেন্ট মনে রাখবে, কাজে লাগবে। হ্যাঁ, গ্রুপ 1 লীনা কে রুবি সিজিয়াম ইন ফ্রান্স। আচ্ছা, বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি, বা বিমা কেশরের বাড়ি রাজস্থান। হলো বেগুন, আলু, গাজর, ইনথলি, কাশি গেলে শান্তি পাবি, না পারলে আসবি সবাই, অসাধারণ সে টি পোলাও, ফর ক্লোরিন ব্রোমিন ইজ, এটা আয়োডিন হবে, ইজ অ্যাটেম্পটেড টু মার্ডার। আর এটা হচ্ছে হিনা নিনা আর করিনার জীবন রানা, এভাবে মনে রেখে দেবে, ঠিক আছে। কটা কাজে লাগবে বলে দিলাম। আগে চলো, ব্লক ক্লাসিফিকেশন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অ্যান্ড আই বিলিভ ইট মে বি দ্য লাস্ট পার্ট অফ টুডেস লেকচার। ব্লক ক্লাসিফিকেশনটা বলে দিই। তোমরা অলরেডি ইলেকট্রন বিন্যাস শিখে ফেলেছো, এবং ইলেকট্রন বিন্যাস শিখে তোমরা জানতে পেরেছো যেটা, সেটা হচ্ছে ধরো আমি তোমাকে বলছি সোডিয়ামের লাস্ট কক্ষ কী ছিল? 11 নম্বর এলিমেন্ট, 1s2, 2s2, 2p6, 3s1 ছিল, রাইট? 3s1 ছিল। আবার ধরো তোমার বোরনের বিন্যাস, বোরন 5 ছিল। আমি কয়েকটা লিখে দেখাচ্ছি। ব্লক ক্লাসিফিকেশন যাওয়ার আগে তোমাকে বেসিসটা দেখাই, তারপর তুমি ব্যাপারটা বুঝতে পারবে। বোরন 1s2, 2s2, 2p1। খেয়াল করো লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢুকেছে? পিতে। লাস্ট ইলেকট্রন কোথায় ঢুকেছে? এসে। আচ্ছা, স্ক্যান্ডিয়াম 21 নম্বর, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d1। আরেকটা আমি মোটামুটি তোমার ধরো আমি সিরিয়ামটা লিখে ফেলি, সিরিয়ামটা লিখছি, ঠিক আছে। সিরিয়ামের শুধু লাস্টটুকু লিখছি। সিরিয়াম হচ্ছে তোমার 6s2, 4f2, 6s2, 4f2। যা সিরিয়ামে অনেক বড় বিন্যাস, এই 58 অ্যাটমিক নাম্বার, তো 58খানা লিখতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি জাস্ট কয়েকটা স্যাম্পল লিখেছি। হ্যাঁ, এই যে খেয়াল করে দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে না লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢুকেছে? সোডিয়ামের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন এসে ঢুকেছে, দেখো এস। বোরনের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন পিতে ঢুকেছে। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন ডিতে ঢুকেছে। সিরিয়ামের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন এফে ঢুকেছে, তাই তো? অর্থাৎ লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢুকছে তার বেসিসে গোটা পিরিয়ডিক টেবিলকে 4টে সাবক্লাসে ভেঙে দেওয়া হয়েছে। যাদের ক্ষেত্রে ইলেকট্রন এসে ঢোকে তাদেরকে বলা হলো দিজ আর এস ব্লক এলিমেন্ট। যাদের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন পিতে ঢোকে তাদেরকে বলা হলো দিজ আর পি ব্লক এলিমেন্ট। যাদের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন ডিতে ঢুকছে তাদেরকে বলা হয় ডি ব্লক এলিমেন্ট। আর যাদের লাস্ট ইলেকট্রন এফে ঢুকছে তাদেরকে আমরা বলে থাকি দ্য এফ ব্লক এলিমেন্ট। অর্থাৎ গোটা পিরিয়ডিক টেবিলকে আমরা কতগুলো পার্টে ভাঙলাম? 4টে ব্লকে ভাঙলাম। একটা হচ্ছে এস ব্লক, একটা হচ্ছে পি ব্লক, একটা হচ্ছে ডি ব্লক, আর একটা হচ্ছে এফ ব্লক। 4টি ব্লক। 4টি ব্লকের রিলেটিভ পজিশনটা একবার দেখে নিই। 4টে ব্লকের রিলেটিভ পজিশন আমি আবার একটা টেন্টেটিভ ডায়াগ্রাম আঁকছি তোমাদের জন্য। মোটামুটি একটা ডায়াগ্রাম আঁকছি, তোমরাও আঁকো অবশ্যই।
दोनों मिलके पढ़ते हैं, আমি একা পড়লে হবে? কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট না বাবু, লিখে লিখে পড়তে হয়। হ্যাঁ, যারা লিখে লিখে পড়ছো না, শুধুমাত্র দেখে দেখে মজা নিচ্ছ, তাদেরকে বলে দেখি কেমিস্ট্রি ছেড়ে ফিজিক্স পড়ো, অন্য কাজে দেবে, বা ম্যাথ করো, কাজে দেবে। ওখানেও লিখতে হয়, সবই লিখতে হবে, লিখে লিখেই পড়তে হবে। কিন্তু কেমিস্ট্রি তো লিখে দেখে দেখে তো হবেই না, সেটা হচ্ছে মেন কথা। দেখে দেখে তো হবে না, লিখতে হবে, হাত বাড়িয়ে লিখতে হবে। এই মোটামুটি একটা টেন্টেটিভ ডায়াগ্রাম একটা আঁকলাম, পিরিয়ডিক টেবিলের টেন্টেটিভ ডায়াগ্রাম, ঠিক আছে। তো এইখানে এই যে অংশটা, এখানে এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে তোমার গ্রুপ 2। এখানের সাধারণ ইলেকট্রন বিন্যাস NS1, এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস NS2। আমি পরে বলবো, ব্যাপারটা লিখে রাখি আপাতত। এরা হচ্ছে তোমার S ব্লক, এইটা হচ্ছে পুরো S ব্লক। এদের এখানে যতজন আছে তুমি ইলেকট্রন বিন্যাস খুলে খুলে দেখো, সবার ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন এসেই ঢুকবে, এটা হচ্ছে S ব্লক এলিমেন্ট। ওকে, এই যে অংশটা মাঝখানের যে অংশটা রয়েছে, এটাকে আমরা বলে থাকি D ব্লক এলিমেন্ট। D ব্লক, এদের ইলেকট্রনটা কোথায় ঢোকে? এদের ইলেকট্রনটা ঢোকে তোমার সব লাস্ট ইলেকট্রন ডিতে ঢোকে। আর এই যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে তোমার P ব্লক এলিমেন্ট। পুরোটা এই অংশটা হচ্ছে P ব্লক এলিমেন্ট, আর এই অংশটা হচ্ছে তোমার A ব্লক এলিমেন্ট। এদের একটা সাধারণ ইলেকট্রন বিন্যাস আছে। সাধারণ মানে সবাই ওই নিয়ম মেনেই ইলেকট্রনটা ভর্তি করে। সাধারণ ইলেকট্রন বিন্যাস বলতে কি বোঝায়? সবার মধ্যেই তুমি ওই ব্যাপারটা কমন দেখতে পাবে, মানে একই রকম। হয়তো 1s জায়গায় 2s হয়েছে, বা 2s জায়গায় 3s হয়েছে, বাট এসই হয়েছে। ধরো একজনের ইলেকট্রন বিন্যাস 1s1, পরেরটা 2s1, তারপরটা 3s1, তারপরটা 4s1, তাহলে তুমি সাধারণভাবে কি লিখবে? NS1। একজনের বিন্যাস 1s2, তারপরটা 2s2, তারপরটা 3s2, তারপরটা 4s2, তারপরটা 5s2, তাহলে তোমার কী লেখা উচিত? সাধারণ বিন্যাস কী লেখা উচিত? NS2। এইভাবে এদের প্রত্যেকের একটা সাধারণ ইলেকট্রন বিন্যাস আছে, ঠিক আছে। তো পি ব্লক যাদের আছে তাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস এরকম দেখো, NS2 NP 1 থেকে 6। অর্থাৎ পি ব্লকে যতজন এলিমেন্ট আছে তুমি দেখবে তাদের লাস্টে এসের ইলেকট্রনটা দুটো আছে, আর পিতে ইলেকট্রন হয় একটা, না হয় দুটো, না হয় তিনটে, না হয় চারটে, না হয় পাঁচটা, না হয় ছটা, এরকম কিছু না কিছু হবে দেখবে তুমি। সবাই যতজন এখানে আছে তাদের দেখবে NS2 মানে এটা 3s2 বা 4s2 বা 5s2 বা 6s2 এরকম কিছু হচ্ছে, ঠিক আছে। আর NP যেটা 1 থেকে 6, এটা দেখবে হয় 3s1 বা 3s2 বা 3s3 বা 3s4, মানে 1 থেকে 6 মধ্যে হবে পি এর ভ্যালু। আর এটা এখানে যত থাকবে এখানেও তত থাকবে, দেখতে পাবে। আমি পরে দেখাবো, আপাতত ব্লক ক্লাসিফিকেশনটা করে দিই, ঠিক আছে। আচ্ছা, ডি ব্লকের সাধারণ বিন্যাসটা হচ্ছে এরকম, মনে রাখবে এগুলো। n-1 D 1 to 10 NS 1 থেকে 2, এটা হচ্ছে তোমার ডি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস। মনে রাখতে হবে, আবারও বলছি এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর এস ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস সিম্পলভাবে বললে দুজনকে একসাথে বলে, এই গ্রুপ 1 গ্রুপ 2কে যদি একসাথে বলি তাহলে বলবো NS 1 থেকে 2, আর যদি আলাদা করে বলতে চাও তাহলে গ্রুপ 1 এর সাধারণ বিন্যাস NS1 আর গ্রুপ 2 এর সাধারণ বিন্যাস NS2, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের গোটা পিরিয়ড টেবিলের 4টে ব্লকে ভাগ করে দিলাম। পরের দিন আমরা পরের যে লেকচারটা আমরা আলোচনা করব সেখানে আমরা এই ব্লক ক্লাসিফিকেশনের একটু ফিচার্সগুলো বলবো, তারপরে নোমেনক্লেচার অফ সুপার হেভি এলিমেন্টস বলবো। আমি পরবর্তী যে লেকচার তার কিছু টপিক হচ্ছে আমি তোমাকে বলে রেখেছি এখানে অলরেডি। নেক্সট ভিডিও টপিক হচ্ছে পজিশন অফ এলিমেন্ট কী করে বার করতে হয় সেটা আলোচনা করব, আর নোমেনক্লেচার অফ সুপার হেভি এলিমেন্ট। এবং আরেকটা কথা আমি এখানে লিখে রাখি, সেটা হচ্ছে আমরা ওই যে প্রপার্টিস অফ ভেরিয়াস ব্লক যেগুলো আছে সেটা একটু ডিটেলে বলবো। প্রপার্টিস অফ ভেরিয়াস ব্লক এলিমেন্ট এইগুলো আমরা পরবর্তী ভিডিও লেকচারে আলোচনা করব। তো আজকে মোটামুটি যা ইন্ট্রোডাক্টরি পার্ট যা বলা ছিল, মানে সিলেবাসের মধ্যে থেকে কিছুটা সিলেবাসের বাইরে গিয়ে মানে একটা স্কেলিটন দাঁড় করানোর চেষ্টা করেছি। আগে যে সিলেবাস যেটা ছিল মানে মেন অংশগুলোকে বাদ দিয়ে জাস্ট ছোট শুধু মডার্ন পিরিয়ডিক টেবিল তারপরে প্রপার্টিতে চলে গেছিলো। তো সেই জন্য আমি ওই পার্টটাকে একটু মজাদার করার জন্য কিছু জায়গা অংশ অ্যাড করলাম। অবশ্যই আমরা সর্বভারতীয় পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে আমি এই বিষয়টা করলাম।
তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, তোমাদের যদি কিছু ডিমান্ড থাকে, ডাউট থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও, অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, লাইক কমেন্ট অবশ্যই করো, তাহলে আমার আরও বেশি বেশি করে ভিডিও বানাতে আমি পারবো তোমাদের জন্য। থ্যাংক ইউ।